বিয়ের কয়েকদিন কেটে গেছে। নিজের বাড়ি থেকে আসার পর প্রায় সব কিছুই নিজ হাতে সামলাচ্ছে বিউটি। মহিমা বেগমকে কাজে হাত দিতে দিচ্ছে না একদমই। বিউটি এখন ধীরে ধীরে নতুন সংসারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। শ্বশুরবাড়ির পরিবেশটা মোটামুটি তার কাছে স্বাভাবিক হলেও মনের ভিতর একটা শূন্যতা মাঝে মাঝেই তাকে আচ্ছন্ন করে। সুপ্রিয় যেন একটু বদলে গেছে। বিয়ের আগে সেই সহজ সরল কথাগুলো যেন একটু চাপা পড়ে গেছে। হয়তো তাকে এখনও মেনে নিতে অসুবিধা হচ্ছে, যার দরুন অস্বস্তি বিমূঢ় হয়ে থাকে। শুধু দায়িত্ব পালন করে তার প্রতি। তার কাছে মনে হয় সে কেবলই সবার দায়িত্ব হয়েই থেকে যায়, কারো ভালোবাসা হতে পারে না। সেটা হয়তো ওর ঝলসানো চেহারার কারণেই। একটু অনুগ্রহ, একটু করুণা, একটু দয়া, কিংবা হয়তো কারো একচ্ছত্র দায়িত্ববোধ। সুপ্রিয় অফিসে যাওয়ার পর সকালে সবাই নাস্তার টেবিলে বসেছে। মহিমা বেগম বিউটির দিকে তাকিয়ে বললেন, বিউটি, আজ দুপুরে একটু খাস্তা পরোটা বানিয়ে দিস তোর জ্যাঠা মশাইকে। তোর হাতের পরোটা তোর জ্যাঠা মশাই পছন্দ করেন। বিউটি হেসে বলল, জি ঠিক আছে জেঠিমা, তবে যদি ভালো না হয় তখন কিন্তু অভিযোগ করতে পারবে না। মহিমা বেগম হালকা ধীর গলায় বললেন, তোর হাতের রান্না খারাপ হতে পারে তা আমি বিশ্বাস করি না। বিউটি মহিমা বেগমের দিকে তাকিয়ে রইল। ওর মুখে হাসির আভা ফুটে উঠল। মোজাম্মেল আহমেদ বলে উঠলেন, আরে মহিমা, বিউটিকে একটু বিশ্রাম দাও। দেখছো না, ও বিয়ের পর থেকেই শুধু কাজ করে যাচ্ছে। নতুন বউয়ের একটু আরাম দরকার। মহিমা বেগম চাপা স্বরে মিনমিন করে বললেন, তাহলে কি তুমি গিয়ে রান্নাঘরে নিজের পছন্দের পরোটা বানাবে? আমি ওসব বানাতে পারি না। একবার রুটি বানাও, এরপর সেটা কাটো, এরপর গোল করে ঘুরিয়ে চেপে চেপে রুটি আবার বেলতে হয়। এত ঝামেলা ভালো লাগে না। আমি বাবা সাধারণ রুটি বানাতে পারি, অত ধৈর্য নেই, বয়স হয়েছে আমার। মহিমা বেগমের কথা শুনে মোজাম্মেল আহমেদ ঠোঁট চেপে হেসে উঠলেন। বিউটি মৃদু হেসে ঘাড় নেড়ে বলল, না না জেঠিমা, আমি তৈরি করব। আমি থাকতে আপনাকে বানাতে দেব নাকি? বিউটি রান্নাঘরে কাজে ব্যস্ত। সন্ধ্যাবেলায় বাড়ির বেল অনবরত বাজছে। সেজে গিয়ে দরজা খুলবে সেই ফুরসত নেই। সে চুলা লো ফ্লেমে দিয়ে দরজা খুলতে যাবে, তখনই দেখলো মহিমা বেগম যাচ্ছে। সে আর না গিয়ে আবার কাজে মন দিল। ব্যস্ত পায়ে সুপ্রিয় পাশ দিয়ে যেতে যেতে বলল, তুই এত কাজ করিস কেন? এটা তো তোর স্বভাবের সঙ্গে যাচ্ছে না। বিউটি অবাক হয়ে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় আমি অলস? সুপ্রিয় মৃদু হেসে বলল, না, অলস বলছি না, তবে তোর তো অভ্যাস নেই, তাই না? এভাবে এত চাপ নিলে অসুস্থ হবি তো। আমি তোকে সেই ছোট থেকে চিনেছি। কাজ জানলেও কাজ তেমন করতে হয়নি বাসায়, কিন্তু এখন তো তুই পুরো গৃহিণী হয়ে যাচ্ছিস। বিউটি হাসতে হাসতে বলল, এইটা তো নতুন জীবন না, মানিয়ে নিতে শিখতে হয়। জেঠিমার বয়স হয়েছে, সারা জীবন খেটে এসেছেন, এখন বিশ্রাম দরকার। আমার চোখে সহ্য হয় না জেঠিমা আমি থাকতে এত কাজ করবে, এটাও হয়? পাক্কা গিন্নি আমার। যাও যাও, ফ্রেশ হও। অফিস থেকে এসে রান্নাঘরে দৌড়াচ্ছ কেন? বিউটি ওকে ঠেলে ঠুলে পাঠালো রুমে। সুপ্রিয় রুমে গিয়ে লম্বা সময় ধরে ফ্রেশ হলো। বিউটি কাজ শেষ করে ঘাম মুছতে মুছতে রুমে এলো। এখন ফ্রেশ হয়ে নামাজটা পড়বে। মাগরিবের আজান দিয়েছে। মাগরিবের নামাজ শেষে 2 কাপ কফি করে আনলো বিউটি। সুপ্রিয়র মাথা ধরেছে। ও কপালে হাত ঠেকিয়ে বসেছিল। কফি খাও, মাথা ধরা কমবে। তুই বুঝলি কিভাবে আমার মাথা ধরেছে? যখন এসেছো তখনই বুঝেছি। তোমার চোখে মৃদু ব্যথার আভাস দেখেছিলাম। দাঁড়িয়ে থাকিস না, বস। বিউটি বসল। বিউটি কফিতে চুমুক দিল। সুপ্রিয় কিছুক্ষণ চুপ থেকে নিজের অস্বস্তিটা বলেই ফেলল, তুই হয়তো মানিয়ে নিতে পারছিস আমার সঙ্গে, এই সংসারের সঙ্গে, কিন্তু আমি এখনো তোর সঙ্গে ঠিকভাবে মানিয়ে নিতে পারিনি। তুই তো জানিস তোকে আমি কি নজরে দেখতাম। এখন হয়তো সেই নজরে দেখি না, কিন্তু তোর প্রতি আমার অনুভূতিটা একদিনে তো বদলে যাবে না। অন্তত আমার দিক থেকে সময় প্রয়োজন। বিউটি একটু বিষণ্ণ গলায় বলল, আমি বুঝি সুপ্রিয় ভাই, তোমার যতটা ইচ্ছে সময় নিতে পারো। আমি কখনো তোমার উপর কিছু চাপিয়ে দেব না। তোমার নিজের মতো করে সব মেনে নিতে চেষ্টা করব। সুপ্রিয় এবার হেসে বলল, কবে এত ম্যাচিউরড হলি রে বিউটি? এত মনোবলই বা কোথা থেকে পাস? আমি কি তবে এখনো তোর মতো ম্যাচিউরড হতে পারিনি? এই যে
কেমন সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখি। বিউটি মৃদু হেসে মাথা নিচু করে কফি দিয়ে চুমুক দিল। ওর বুকে সূক্ষ্ম ব্যথার আভাস পেল। হঠাৎই ওর ব্যথার উপদ্রব কেন? সে কি চাইছিল সুপ্রিয় তাকে অন্য কিছু বলুক? সুপ্রিয় ওর প্রতি অনুভূতি তো এমনই হওয়ার ছিল, এত দ্রুত তো সব কিছু বদলাবে না। কিন্তু এই ধ্রুব সত্যিটা ওর মানতে কেন কষ্ট হচ্ছে? সে কি সুপ্রিয়কে অন্যরকমভাবে ভাবতে শুরু করেছে, বা ওর থেকে আরও অনেক কিছু এক্সপেকটেশন রাখছে? রাতে বিউটি নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়ে আছে। শীতল বাতাস তাকে অদ্ভুত এক স্মৃতির ভিতর নিয়ে গেল। ও যখন ক্লাস 9-এ পড়তো, ঠিক তখন থেকেই ওর পেছনে ছাপোষা ছেলে পেলে ঘুরঘুর করত। ওর বাবার কাছে দিনে কতগুলো বিয়ের সম্বন্ধ যে আসতো তার ইয়াত্তা নেই। অত্যন্ত রূপবতী হওয়ার দরুন ছোটবেলা থেকেই ও বোরকা পরত, হিজাব পরত, কিন্তু ওর চোখ দেখেই অদ্ভুতভাবে ওকে সবাই পছন্দ করে বসতো। তারপর কিছু কিছু মহিলা এমন ছিল যে ওকে বাড়িতে গিয়ে দেখত, এরপর নিজের ছেলে কিংবা কোনো আত্মীয় স্বজনের ছেলে দিয়ে বিয়ে নিয়ে আলাপচারিতা চালাতো। আনাস ভাই যখন জানতো বিষয়গুলো কি যে রেগে যেত, সব ঘটক মহিলাদের তাড়িয়ে তাড়িয়ে দিত। এরপর ও যখন মেট্রিক পাশ করে সবে কলেজে ভর্তি হলো, তখনই ঘটল এক অঘটন, ওর জীবনের কালো অধ্যায়, সবচেয়ে কঠিন মুহূর্ত। এখনও ভাবলে কেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে ওর। তখনই সুপ্রিয় ততস্ত্র পায়ে এগিয়ে এলো। বিউটির মনের এলোমেলো এব্রো থেব্রো ভাবনার সুতোয় টান খেলো। সুপ্রিয় বারান্দায় উকি দিল। তার হাতে একটা কাগজে মোড়ানো ছোট্ট বক্স। বিউটির দিকে এগিয়ে দিয়ে বলল, নে ধর, এটা তোর জন্য। বিউটি অবাক হয়ে বলল, এটা কি? সুপ্রিয় হেসে বলল, এত কথা বলতে বলেছি, তোর হাতেই তো জিনিসটা, খুলে দেখলেই তো হয়। বিউটি বক্সটা খুলল। সেখানে দুটো সোনার চুড়ি আর একটা হাতের লেখা নোট ছিল। তুই শুধু আমার জীবন সঙ্গী না, তুই আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। নোটে লেখা ছিল। বিউটির চোখ ছলছল করে উঠল। সে বলল, তুমি হঠাৎ গিফট কেন আনলে? সুপ্রিয় মৃদু হাসল। বিউটির পাশের দোলনায় বসল। ওর গায়ের শখে বিউটির গা ঘেঁষে বসাটা বিউটির লক্ষ্য করে খানিক সংকীর্ণ হয়ে সরে বসল। সুপ্রিয় জানালা থেকে আকাশের দিকে তাকিয়ে বলল, বিয়ের পর তো তোকে কিছুই দিতে পারিনি। এটা আমার কেনা কারোর জন্য প্রথম উপহার। আমি এর আগে কখনোই কারোর জন্য কিছু কিনিনি। এটা শুধু একটা উপহার না, এটা আমার জন্য অনেক কিছু। এই উপহারটা কখনো হাতছাড়া করিস না বিউটি। তুমি এত কষ্ট করলে কেন? এত দামি বালা তোমায় কিনতে বলেছিলাম আমি? তোর পছন্দ না হলে বল, ফেলে দেব। বিউটি তড়াক করে উঠে দাঁড়ালো। বালাজোড়া হাতে নিয়ে দেখলো ডিজাইনটা বেশ সুন্দর। সুপ্রিয়র পছন্দ আছে বেশ। ও মুখ ভেঙচি কেটে বলল, কখনো দেখেছো উপহার দিয়ে সেটা আবার ফেলে দেয়? খুব পছন্দ হয়েছে? খুব। তাহলে পড়ছিস না কেন? বিউটি মাথা নত করে বলল, যেদিন তোমার মনে হবে আমাকে সম্পূর্ণরূপে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারছো, সেদিন না হয় এটা পরিয়ে দিও নিজ হাতে। আমি সেদিনের অপেক্ষায় রইলাম সুপ্রিয় ভাই। যদি সেই দিনটা কখনোই না আসে, তাহলে কি তুই কোনো দিন পড়বি না? বিউটি মিয়ে গেল। কিছু না বলে রমে গেল। যেতে যেতে মিনমিন করে বলল, সেদিনটা খুব শীঘ্রই আসুক সুপ্রিয় ভাই, খুব শীঘ্রই আসুক। তখনই মহিমা বেগম রুমে এলেন। বিউটির হাতের বক্সটা ড্রয়ারে রাখলো। মহিমা বেগম বক্সটা রাখতে দেখলেন আর চোখে। সুপ্রিয় ততক্ষণে রুমে এসেছে। মহিমা বেগম বললেন, খেতায় সুপ্রিয়, যাচ্ছি মা। বিউটি আয়। কাল সকাল সকাল বেরোতে হবে। সুপ্রিয়, অফিসে কল করে 7 দিনের ছুটি নিয়ে নে। হঠাৎই ছুটি কেন মা? এমন সময় আমাকে ছুটি দিবে? খুব টাফ হবে আমার জন্য। অত কিছু জানি না আমি। তোর নানা নানি তাদের নাতিন বউকে দেখবে, একেবারে মরিয়া হয়ে গেছে। মা, অসম্ভব এখন। বিউটি এক করে দাঁড়িয়ে বলল, দেখো না তোমার বসকে বলে ব্যবস্থা করতে পারো কিনা। তুই জানিস না বিউটি, বস কি পরিমাণ করা। জীবনেও ওই চিমসা বস ছুটি দেবে না আমায়। বহুত বদমাস বস আমার। এমন খাইস্টা লোক আমি জীবনেও দেখিনি। বিউটি চিমসা শব্দ শুনে ফিক করে হেসে ফেলল। মহিমা বেগম ওর হাসির দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলেন, আজকালকার মেয়ে ছেলের লাজ লজ্জা নেই। জেঠিমার দিকে তাকিয়ে বিউটি মিয়ে গেল পরক্ষণে। সুপ্রিয়কে বলল, জেঠিমাকে বলো ছুটি নেবে, গ্রামে যাব।
সুপ্রিয় ওর পিড়াপিড়িতে রাজি হলো। মাকে জানালো ওরা গ্রামে যাবে। মহিমা বেগম বিউটির হাতের বক্সটার কথা মাথায় ঘুরতে লাগলো। কই, তাকে তো কখনোই সুপ্রিয় গিফট দেয়নি, অথচ বউ বাড়ি আসতে না আসতেই তার জন্য লুকিয়ে চুরিয়ে গিফট আনছে। তাহলে ওই কথাই রইলো, তোমরা তৈরি হয়ে থাকো। তোমরা যাবে না মা? না, আমরা এখন যেতে পারবো না। মহিমা বেগম কথা শেষ করে প্রস্থান করলেন। সবাইকে বিদায় জানিয়ে বিউটি আর সুপ্রিয় রওনা হলো গ্রামের বাড়ি। গন্তব্য সুপ্রিয়র নানা নানির বাড়ি। সুপ্রিয় গাড়িতে বসে নিজের চুলগুলো ব্রাশ করে নিচ্ছিল হাত দিয়ে। বিউটি গাড়িতে উঠে বসতে গিয়ে থমকে দাঁড়ালো। পা কেমন অসাড় হয়ে আসছে অজানা অনুভূতিতে। সুপ্রিয়র দিকে তাকালো ও আরও সূক্ষ্মভাবে। হালকা স্কাই ব্লু চেক চেক শার্ট পরেছে সুপ্রিয়। মাঝে মধ্যে চুল ঠিক করার পাশাপাশি ও শেষ বাজাচ্ছিল। বিউটি ওর প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করছিল। ওর লাল খয়েরি ঠোঁটের মাঝে সামান্য ভাঁজ আসে, থুতনিতে তিল, কালো কুচকুচে আইব্রো, ঘন পল্লব বিশিষ্ট আইলেশ। আশ্চর্য, মেয়েদের থেকেও গভীর লোকটার চোখ। সবশেষে আবারও ওর দৃষ্টি আটকালো সুপ্রিয়র ঠোঁটে। ধনকুবের ওর দৃষ্টি আটকে রইল সুপ্রিয়র নজর কাড়া লাল খয়েরি ঠোঁটে। বিউটি আগে কখনোই এভাবে সুপ্রিয়কে দেখেনি। এক মুহূর্তে ওর গলা শুকিয়ে গেল। এক মুহূর্তে জন্য ওর হার্ট মিস হয়ে গেল যেন। বুকের বাঁ পাশে ওর হৃদস্পন্দন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এ কেমন অদ্ভুত অনুভূতি! 21 বছরে ওর সঙ্গে এমন কখনোই হয়নি। এই সুন্দর সুদর্শন যুবকটা ওর স্বামী ভাবতে মনের মধ্যে নিষিদ্ধ কিছু বাসনা জাগলো মুহূর্তের মধ্যেই। শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে এক ধ্যানে তাকিয়েছিল ও সুপ্রিয়র সুন্দর মুখপানে। ওর দৃষ্টিতে বিভ্রম মুগ্ধতা। তমধ্যে সুপ্রিয় এক রাম ধমকে ওর সম্ভিত ফিরল। বিপাকে পড়ে নিজের চক্ষু সরিয়ে এলোমেলোভাবে চোখের পলক ফেলতে লাগলো। কি দেখিস ওভাবে? আমার কি রূপ বেরিয়েছে? আগে দেখিসনি আমাকে? সত্যি আগে দেখিনি আপনাকে। এমন ড্যাশিং কেন আপনি? চকলেটের মতো চেখে দেখতে ইচ্ছে করে আমার। অমন সুন্দর ঠোঁট কেন হবে একটা পুরুষ মানুষের? হাঁ করে দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে বস। বিউটি তৎক্ষণাৎ জবাব দিতে পারল না, মনে মনে বলল। কালো নিকাবের আড়ালে বিউটির মুখাবয়ব দেখল না সুপ্রিয়, যার দরুন বিউটির গতিবিধি বুঝতে সক্ষম হয়নি। গাড়িতে উঠেও বিমূর্ত হয়ে বসে রইল বিউটি, একদম আটসাট হয়ে। কিছুক্ষণ পূর্বেও কি ভেবেছিল, ছিছি ও তো এমন ধরনের মেয়ে না, তাহলে এমন বাসনা কেন মনের মধ্যে উকি দিচ্ছিল। নিজেকে বেশ কিছুক্ষণ শাসালো। পরক্ষণেই মনে পড়ল যাকে নিয়ে ওর এসব ভাবনা মনের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে সে তার স্বামী, ওর একান্তই ব্যক্তিগত পুরুষ। যাকে নিয়ে ভাবনাটা ভুল নয়, ভুল ক্রমেও আর সুপ্রিয়র দিকে তাকালো না। তুই কি আমার পাশে বসতেও আনইজি ফিল করছিস বিউটি? এভাবে ঘাট হয়ে বসে আছিস কেন? দম নে, শ্বাস আটকে যাবে তো। এভাবে দম আটকে আছিস কেন? সুপ্রিয়র কথা তালগোল পাকিয়ে আনমনি বিউটি আবল তাবল ভাবে উত্তর দিল। আমি মোটেও তোমার দিকে তাকাইনি সুপ্রিয় ভাই। আমি আসলে গ্রামে যেতে ভয় পাচ্ছি। গ্রামে যাব না আমি। সুপ্রিয় ভ্রুকুটি করে বলল। আমি কখন বললাম আমার দিকে তাকিয়েছিস তুই? আশ্চর্য, ভয় কেন পাচ্ছিস হঠাৎ? আমি কি তোকে মেরে ভাসিয়ে দিতে নিয়ে যাচ্ছি গ্রামে? গ্রামে যাওয়াটা কিন্তু তোরই ইচ্ছাতেই হচ্ছে। এভাবে মুখ চোরা হয়ে বসে থেকে পরে আমায় দোষ দিলে আছাড় দিয়ে খেয়ে ফেলে দেব। সহসা বিউটি এভাবে আবল তাবল কথা বলে না, কিন্তু এই মুহূর্তে ওর মস্তিষ্ক এলোমেলো, ভাবনাগুলো বড্ড বেসামাল। ওর ঘোর কাটছে না, কেবলই সুপ্রিয়র উষ্ঠ যোগলের গোল করে শীষ বাজানোর দৃশ্য চোখে ভাসছে। ওর ভাবনাগুলো কেমন সমান তালে বেসামাল হচ্ছে। বিউটি এখন বড্ড বিরক্ত বোধ করছে নিজের ভাবনায়। এমন তো হয়নি আগে। কি হলো? আবার কি ভাবছিস তুই? কি হয়েছে তোর? বিউটি আবারও উদ্ভ্রান্তের মতো জবাব দিল। বললাম তো আমি তোমার ঠোঁটের দিকে তাকাইনি। সুপ্রিয় থম মেরে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ বিউটির পানে, এরপর সপাটে চড়া গলায় বলল। ঠাটিয়ে এক চট দিয়ে তোর বিভ্রম ছাড়াবো। তখন থেকে উল্টাপাল্টা বকছিস। কি হয়েছে তোর? হুঁশে আয়। বিউটি নিমজ্জিত হয়ে সরু চোখে এক পল তাকালো সুপ্রিয়র দিকে। আবারও ওর নজর না চাইতেও সুপ্রিয়র ঠোঁটের দিকে গেল। ওর দম বন্ধ লাগছে। ওর মতো মেয়েদের যে কাউকে নিয়ে এভাবে ভাবা নিষেধ। ও কেন এভাবে নিজের খেই হারাচ্ছে? কি হচ্ছে ওর সঙ্গে? বিউটি অনেক কষ্টে নিজেকে সামলে বলল। আমার কেমন যেন লাগছে। গাড়িতে উঠলে আমার দম বন্ধ লাগে, এই জন্য আমি গাড়িতে চলাচল করি না। তুমি প্লিজ এমন কিছু করো না সুপ্রিয় ভাই।
সুপ্রিয় ওর দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বিচলিত হয়ে বলল। আগে বলবি তো, নে পানি খা। বিউটির অজানা তৃষ্ণায় বুকটা খা খা করছিল। ও পানির বোতল হাতে নিয়ে বোতলের ছিপি খুলে মুখের উপর থেকে নিকাব সরিয়ে ঢকঢক করে পানি পান করল। সুপ্রিয় ওকে সাবধান করে বলল। আস্তে 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 খা বিউটি, তোর থেকে পানি কেউ কেড়ে নেবে নাকি? এভাবে খাচ্ছিস কেন গর্ত? বিউটির কানে কোনো কথাই যেন পৌঁছচ্ছে না। ওর মন মস্তিষ্ক জুড়ে অন্যরকম কিছুর আভাস, যা শা শব্দ তুলে গাড়ি এগিয়ে চলল এক মনে। এর মধ্যে বিউটি আর নিজের অবাধ্য ভাবনাগুলো বাড়তে দেয়নি। অন্যরকম এক অস্বস্তি ওকেই ঘিরে ধরেছে। সুপ্রিয় কেন যেন ওকে আর ঘাটালো না। থাক, চুপচাপ থাকলে যদি ভালো লাগে তবে থাকুক। দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে বিউটির মন এক অজানা আশঙ্কায় ভরে উঠেছিল। একসময় গাড়ি থামলো। সুপ্রিয় বলল। পৌঁছে গেছি, এবার গাড়ি থেকে নাম। বিউটি হেসে বলল। তুমি আগে নামো, আমি একটু পরে নামছি। সুপ্রিয় তাকে হাত ধরে গাড়ি থেকে নামিয়ে বলল। কি হয়েছে তোর, এমন গুবট হয়ে আছিস কেন? বিউটি তার ভয় ঢাকতে চেষ্টা করে বলল। কিছু না, নতুন জায়গা তো তাই একটু অস্বস্তি লাগছে। সুপ্রিয়র মামাতো দু বোন বাড়ির আঙিনায় আগে থেকেই দাঁড়িয়েছিল। একজনের নাম মুক্তা, অপরজনের নাম রিক্তা। তাদের মুখে ছিল নতুন বউ দেখার কৌতূহল। রিক্তা মুক্তার হাত চেপে বলছিল। সুপ্রিয় ভাইয়ের বউটা নিশ্চয়ই খুব সুন্দরী হবে। শহর থেকে এসেছে না, শহরের মেয়েদের দেখতে সিনেমার নায়িকাদের মতো সুন্দরী হয় রে। মুক্তা বলে উঠল। আরে সুপ্রিয় ভাইয়া তো বরাবর স্মার্ট, তার বউ নিশ্চয়ই কোনো দিক থেকে কম হবে না। কিন্তু যখন বিউটি গাড়ি থেকে নামলো, বিউটির মুখে এসিডে ঝলসানো চিহ্ন, কালো নিকাবের আস্তরণে ঢাকা। বিউটির মুখ ঢাকা দেখে হতাশ হলো ওরা। সুপ্রিয়র মামাতো বোনের একজন ফিসফাস করে বলল। এই তো নতুন বউ মনে হচ্ছে, তার মুখ এমন ঢাকা কেন? মনে হয় পর্দাশীল। চুপ করে থাক, পরে দেখবো সবার সঙ্গে। সুপ্রিয় ওদের দু বোনের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। সুপ্রিয়র একটাই মামা, মামার দুটো মেয়ে, একটা ছেলে। ছেলেটা ছোট আর মেয়ে দুটো পিঠি পিঠি। বয়সের তফাৎ দুজনের 1 বছরের। সুপ্রিয় রিক্তার চুল এলোমেলো করে দিয়ে বলল। কি রে পিচ্ছি, ভালো আছিস? তুই তো অনেক বড় হয়ে গেছিস। মুক্তা ওর দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে বলল। আর আমি বুঝি বড় হইনি সুপ্রিয় ভাই? তুইও তো দেখছি বিশাল বড় হয়েছিস, একদম কলা গাছের মতো ফুলেও গেছিস। মুক্তা গোমরা মুখে বলল। এভাবে বলছো কেন সুপ্রিয় ভাই? আমি তো অল্প একটুই মোটা। সর এখন সামনে থেকে, তোদের ভাবিকে নিয়ে ভেতরে যেতে দে। আমার সুন্দরীকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। বিউটি নিকাবের আড়াল থেকে সুপ্রিয়র দিকে চোখ পাকিয়ে চাইল। কোনো সুন্দরীকে দেখার জন্য সুপ্রিয় ব্যাকুল হয়ে আছে। ওর মনটাই কেমন বিষাদে ছেয়ে গেল। অগত্যা মনে খানিক হিংসার আভাসও বোধ হয় পেল ও। আশ্চর্য, এতে হিংসা হওয়ার কি আছে? বিউটি ভেবে পেল না। বিউটি সলজ্জ পায়ে হেঁটে যাচ্ছে সুপ্রিয়র পথ অনুসরণ করে। ওর মন্থর গতিতে হাঁটা দেখে সুপ্রিয় পেছনে ফিরে এসে ওর হাত চেপে ধরল। সর্বাঙ্গে ঝংকার দিয়ে ওঠার মতো অনুভূতি হলো ওর। এমনিতে ও অনেকক্ষণ ধরে নিজের বেসামাল অনুভূতিকে সামলাচ্ছিল। এখন আবার সুপ্রিয়র আচানক স্পর্শ, শরীরটা কেমন যেন দুলে উঠল ওর। সুপ্রিয়র নানা নানিকে দেখে সুপ্রিয় হাসি মুখে এগিয়ে এলো। সুপ্রিয় সালাম দিয়ে ওর নানাকে জড়িয়ে ধরল। কেমন আছো বুড়ো? রহমান আলী সশব্দে হেসে বলল। আমাকে বুড়ো বলছো? এখনো অনেক বেশি ইয়াং আমি, একদম তরতাজা। এখনো একখানা কচি বউ পাবার যোগ্যতা রাখি আমি। তখনই রমিসা খাতুন ক্ষিপ্ত হয়ে খড়খড়ে আওয়াজে বলল। বিয়ের শখ খুঁচিয়ে দেবো বুড়ো, কোন কচি সতীন তখন তোমার সঙ্গে সংসার করবে তাই দেখব। বিউটি তাজ্জবনে ঠায় দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছে। রমিসা বিউটিকে লক্ষ্য করতেই সহসা বিউটি সালাম করল বৃদ্ধাকে। রমিসা সালাম দিয়ে বললেন। তোমার চাঁদপানা মুখখানি দেখাও নাতবো, দেখে চোখখানি জুড়াই আমার। আমার বউকে তো এমনি এমনি দেখাবো না সুন্দরী, আগে হাদিয়া তারপর বউ দেখা। একটা দ্বিধাবোধ থেকে বিউটি নিজের নিকাবটা সরাতে পারছে না, অথচ রমিসা খাতুন কতই না আশা নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। রমিসা খাতুন বোধ করি বিউটির সংকোচ বুঝতে পারলেন। বিউটির ব্যাপারে মেয়ে মহিমার কাছ থেকে শুনেছেন, তাই বিজ্ঞদের মতো করে অত্যন্ত কোমল আদুরে মাখানো গলায় রমিসা খাতুন মিষ্টি হেসে বললেন। আমাকে মুখ দেখাতে সংকোচ কিসের নাতবো?
আমি জানি না কিভাবে তোকে বলবো বা সান্ত্বনা বাণী শোনাবো, তবে একটা কথা বলতে পারি, আমার নাতি যদি কোনো পুণ্য করে থাকে সেটা তোকে বিয়ে করেই করেছে। তাই আমার সামনে মুখ দেখাতেই গিয়ে কুকড়ে থাকিস না। আমিও তো একটা নারী, আমি তোকে অবহেলা করব এমনটা কেন ভাবছিস? বিউটি অবাক হয়ে তাকালো। ওর চোখে সামান্য অশ্রু জমেছে। বিউটি নিজেকে ভীষণভাবে শক্ত রাখতে পারে। নিজের দুর্বলতা দেখানোটা ওর কাছে বড্ড বোকামো। সে নিকাব উঠালো মুখ থেকে। রমিশা খাতুন একটুও চমকালেন না দেখে বিউটি অবাক হলো। যার পরনায় অবাক হয়ে ও বৃদ্ধার দিকে তাকালো, বলল, আপনি জানতেন আমার চেহারা এমন? মাথা নাড়লেন রমিশা খাতুন, যার অর্থ হ্যাঁ। তিনি সুরেলা কণ্ঠে বললেন, সোননাথ বউ, ওই যে চাঁদ দেখছিস না, আকাশের ওই চাঁদের তো কলঙ্ক আছে। তুই হলি সেই চাঁদ। চাঁদের একটু আধটু কলঙ্ক বিশেষ। একদমই মনে এমন চিন্তা আনিস না যে তোকে আমি মিথ্যা বলছি আর বানভাসী কথায় ভোলাচ্ছি। আমি শিক্ষিত একজন মানুষ, তাই আমাকে অন্য সব চুক্তিতে দাদি নানিদের তালিকায় ফেলিস না। আমি আমার নাতির ওপর ভীষণ সন্তুষ্ট, কারণটা তোকে বিয়ে করেছে বলেই। আয় তো দেখি নাতবো, তোর হাদিয়ানে তো দেখি। বিউটি মুগ্ধ চোখে তাকিয়ে রইল শুধু। ওর ধারণা সম্পূর্ণ বদলে গেছে রমিশা খাতুনকে দেখে। সত্যি ও অন্যান্য নানি দাদির মতোই ভেবেছিল, যারা একটু খুঁতখুঁতে টাইপের হয়, আগের যুগের মানুষেরা যেমন হয় আর কি। কিন্তু তারা যে আদতে মানুষ হিসেবে খারাপ তা নয়। কিন্তু রমিশা খাতুনের কথা ও সুন্দর ব্যবহার আর মুখের বচনভঙ্গি দেখে ও সত্যি ও মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকে। ততক্ষণে রমিশা খাতুন নিজের হাত থেকে সোনার মোটা বালা দুটো খুলে বিউটির হাতে পরাতে পরাতে বললেন, একটাই নাতি আমার, আমি ঠিক করে রেখেছিলাম যে ওর বউকে আমি আমার এই সোনার বালাগুলো দেব। এইগুলো আমার বিয়ের, আমার শ্বশুর আমাকে গড়িয়ে দিয়েছিল। দেখতে পছন্দ, দেখ তো পছন্দ হয়। যদিও ডিজাইনটা সেকেলে, কিন্তু শ্বশুরমশাই দিয়েছেন বলে এটা আমার অনেক পছন্দের, বুঝলি? রহমান আলীর মিষ্টি মুখে বললেন, ওরে, তুমি তো সোনার বালা দিলে, এবারে আমি কি দিই বলো তো? বিউটি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে কেবলই সবার দিকে। ওর এতটাও স্নেহ আদর পাবে এক বিন্দু আশা করেনি, অথচ আস্তে আস্তে মানুষ পটে কত কিছুই না ভাসছিল। সুপ্রিয় মুখ গোমরা করে বলল, সুন্দরী, এটা কিন্তু ঠিক না। বিউটি যদি নতুন বউ হিসেবে গিফট পায় তবে আমি কেন পাবো না কিছু? আমিও তো নতুন বিয়ে করেছি, সেই হিসেবে আমিও নতুন বউয়ের পাশাপাশি নতুন বর। এ কেমন অবিচার? রহমান আলী আর রমিশা হেসে ফেললেন। তন্মধ্যে সুপ্রিয়ার মামাতো দু বোন এসে দাঁড়ালো। ওরা ওর মাকেই ডাকতে গিয়েছিল নিজেদের ঘরে। সুপ্রিয়ারা আসবে শুনিয়ে সুপ্রিয়র মামা রমিজ উদ্দিন বাজারে গেছেন, সঙ্গে ছেলে মারুফকে সঙ্গে নিয়েছেন, যেন আসার সময় ব্যাগ ভর্তি বাজার বই আনতে অসুবিধে না হয়। মুক্তা অবাক হয়ে নিজের মুখ হাত দিয়ে বলল, ও মা গো, ভাবির মুখের এক পাশে এমন কেন? রিক্তা বলল, আরে সিনেমায় দেখিস না, অ্যাসিড মারলে এমন হয়। মনে তো হয় অ্যাসিডেই এরকম হয়েছে। সুপ্রিয়র মামি ওদের দু বোনকে ঠেলে সরিয়ে দিয়ে বিউটির মুখ নিজের হাতে ঘুরিয়ে দেখলেন, চমকে বললেন, একই দশা, এমন রাজপুত্রের মতো ছেলেটার বউ এমন বিশ্রী চেহারা, এও সম্ভব মানা? বিউটি জানত এমন কথার বান আসবেই, সেজন্যই আগে থেকেই ও তৈরি ছিল। ওকে ঘিরে যে এমন কথা হবে তা ও আগে থেকে তার টের পাচ্ছিল বই কি, এটা নতুন কিছু নয়। সে ওদিক থেকে দৃষ্টি সরিয়ে তার নেওয়ায় শ্রেয় মনে করল। রমিশা খাতুন বিরক্ত হয়ে বললেন, কি সমস্যা সাহেলা? এইটা কি ধরনের ব্যবহার আমার নাত বউর সঙ্গে? আমি এতটা মেনে নেব না। মা, আপনারে তো আমি আগেও বলেছিলাম আমার মুক্তার লগে সুপ্রিয়র বিয়েটা দেন। একবার চাইয়া দেখে ওদের দুজনের চেহারাটা মিলিয়ে দেখেন। আমার মাইয়া বহু গুণে সুন্দরী সুপ্রিয়র বউয়ের চাইতে। আমার তো আফসোস হচ্ছে, ছেলেটা এমন বিশ্রী চেহারা মাইয়ার সঙ্গে আজীবন কেমনে কাটাইব। রহমান আলী এবারে ধমকে উঠলেন, ছেলের বউকে উদ্দেশ্য করে বললেন, এত কথা তো আমার পছন্দ হচ্ছে না। যার বউ তার যদি কোনো সমস্যা না থাকে, তবে তোমার এত কথা কিসের? তোমার এই হুলসল স্বভাব পছন্দ না আমার। আপনি যাই বলেন আব্বা,
পুরুষ মানুষ সারাদিন খেটে খুঁটে আসে, ঘরে এসে সুন্দর একখানা মুখ দেখতে না পারলে কি মন মেজাজ ভালো থাকে? সারাদিনের কাজ করে তিক্ততা তো এমন চেহারা দেখলে তত্তর করে আরও বাড়বে। কিন্তু যদি সুন্দরী বউ হয় তবে পুরুষ নিজের সুন্দর বউ দেখেই শান্ত হয়ে যায়। মন ভালো করার ওষুধ তো হয় ঘরের বউ, সেখানে এমন। ব্যাস মামি, অনেক দিন পরে এসেছি বলে অনেকক্ষণ থেকে তোমার আজে বাজে কথা শুনছিলাম। আমি কোনোভাবেই চাচ্ছিলাম না তোমার সঙ্গে দু চারটে কথা বলে মনোমালিন্য হোক, কিন্তু তুমি একেবারে লিমিট ক্রস করে ফেলেছো। আরেকটা বাজে কথা যদি আমার বউকে নিয়ে বলো তবে ভুলে যাব তুমি সম্পর্কে আমার মামি। সালেহা বললেন, আমি তো তোর ভালো চিন্তা করেই বললাম। কি দেখে বিয়ে করলি তুই তোর এই চাচাতো বোনকে? এভাবে এমন একটা মেয়ে তোর গলায় ঝোলালো কিভাবে তোর চাচা? সুপ্রিয়র মেজাজ বেশ ভালোভাবেই হারিয়েছে, তাই ছোট বড় কাউকে সে তোয়াক্কা করল না, ক্ষুদ্র গলায় বলল, আমার স্ত্রীকে নিয়ে আর একটাও কথা হলে এক্ষুনি আমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাব নানু। আমি না হয় থামলাম, কিন্তু গ্রামের মানুষ যখন নতুন বউ দেখতে আসবে তখন সবার কথার তোপে পিষ্ট করবে, তখন কি বলবে? আর কোনো কথা হওয়ার আগেই রহমান আলী ধমকে ওদের ঘরে যেতে বললেন। সবাই যাওয়ার আগে সুপ্রিয় সবাইকে উপেক্ষা করে বিউটির হাত ধরে ভেতরের ঘরে নিয়ে গেল। রমিশা খাতুন বিরক্ত হয়ে ছেলের বউকে শাসিয়ে সুপ্রিয়র জন্য বরাদ্দকৃত রুমের দিকে পা বাড়ালেন। সুপ্রিয়র নানা বাড়িটা বেশ বড়, বংশ পরম্পরায় রহমান আলীর বাবার সব সম্পত্তি অনেক। এই বাড়িটার বয়স 25 বছরের বেশি। সুপ্রিয়র জন্মের 6 বছর পর এই বাড়িটা করা হয়। সুপ্রিয় যখনই নানু বাড়ি মায়ের সঙ্গে আসতো সারা বাড়ি দাপিয়ে বেড়াতো, অথচ বড় হওয়ার সঙ্গে সঙ্গে সুপ্রিয় হয়ে গেছে একদম আলাদা গোছের। ওর চঞ্চলতা হারিয়ে একদম শান্ত বাচ্চা হয়ে যায়। পড়াশোনায় বেজায় ব্যস্ত হয়ে খেলাধুলা সব বন্ধ করে দিয়েছিল এক অজানা কারণেই, যেটা এখনো অবধি সুপ্রিয় কাউকেই বলেনি। বিউটি বোরখার নিকাব খুলতে খুলতে বলল, মামি কিন্তু ভুল কিছু বলেননি সুপ্রিয় ভাই। এক চরে দাঁত ফেলে দিব। তুই কি বুঝিস এসবের? ওনার কোনো রাইট নেই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে হস্তক্ষেপ করার। এখন কি উনি ঠিক করবেন আমি কাকে বিয়ে করব না করব? বিয়েটা যেভাবেই হোক, তুই আমার স্ত্রী, তাই তোকে কেউ আঘাত করতে এলে তার সর্বপ্রথম আমাকে টপকাতে হবে। বিউটি চেঞ্জ করে ওড়না পেঁচিয়ে নিজের চুল ঢেকে ফেলল। কিছু বলার জন্য মুখ খুলবে তখনই রমিশা খাতুন হাতে শরবত নিয়ে ঢুকলেন। সুপ্রিয় নানু ভাই, তুই আর তোর বউ যে আসবি সেটা তো আমরা স্বপ্নেও ভাবিনি। আমি ভীষণ খুশি হয়েছি। বিউটি আর কিছু না বলে সামান্য জোর করে সামান্য হাসল। নানি তার হাসি মাখা মুখ ছুঁয়ে আদর করলেন, এরপর মাথায় হাত রেখে বললেন, তোর মুখ এত মলিন কেন নাদবো? নতুন বউয়ের মুখে তো সবসময় হাসি থাকবে। ওসব কথা মনে রাখিস না, বুঝলি? আচ্ছা, পরে বকে দিয়েছি। বিউটির খারাপ লাগা বাড়ল। এ বাড়িতে আসতে না আসতেই এক দফা ঝামেলা হলো। ওর জন্য মামি কতগুলো কথা শুনল, ভাবতেই একটা দীর্ঘশ্বাস ফেলল। রমিশা খাতুন মস্করা করে বললেন, আমার নাতিকে তোকে খুশি করতে পারে নাই? ও কি অক্ষম নাকি? এমন শুকনো কেন তুই? বিয়ের পর তো মাইয়া মানুষ মোটা হয়, যেমন আমি হয়েছিলাম। খুব খুব করে কেসে উঠল সুপ্রিয়। শেষ কথা শুনে রহমান আলীও কাশলেন। বুড়ো বয়সে এসে এসব কি শুনতে হচ্ছে? তিনি বললেন, রমিশা কি শুরু করলো? আরে রমিশা কি শুরু করলা? নাতি আমার কাশিতে কাশিতে শেষ হয়ে যাবে। বিউটির লজ্জায় পারলে মাটিতে মিশে যাবে। সুপ্রিয় তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেলে রমিশা হেসে ফেললেন। নাতি আমার বড়ই লাজুক। বিউটি মাথা নাড়ল কেবল। এমন পরিস্থিতিতে পড়বে সেও কি ভেবেছিল? বাইরে ভিড় জমতে শুরু করলো। আশেপাশের প্রতিবেশীরা এসেছে নতুন বউ দেখতে। গ্রামে এমনই হয়, বউ দেখার ঝোঁক বেড়ে যায় নতুন বউ শুনলেই। একজন বলল, নতুন বউ দেখতে এলাম। রমিশা খাতুন বললেন, এসো এসো সব। সবাই বিউটিকে ঘিরে ধরল। সুপ্রিয় তখন রহমান আলীর সঙ্গে খোশ মেজাজে গল্প করতে ব্যস্ত। বিশাল গাছ বাগানে টং পাতা হয়েছে, সুন্দর হিমেল বাতাস বইছে। সুন্দর বাতাসে আরামে সুপ্রিয় বারবার চোখ বন্ধ করে নিচ্ছে। ইস, প্রকৃতি কি সুন্দর! একজন বৃদ্ধা মহিলা বিউটির মুখে হাত দিয়ে এদিক সেদিক ঘুরিয়ে নাক সিটকে সরে গেল।
মিষ্টি কথার আড়ালে তির্যক মন্তব্য করতে চাইল না, বলে উঠল, বইয়ের মুখটা এমন কেন? শহরে মেয়েরা তো এমন থাকে না, ওরা তো সুন্দর হয়। তা রমিসা, তোমার নাতি তো দেখি একেবারে রাজপুত্রের মতো, তা বউ এমন যে? আরেকজন বলল, সুপ্রিয়া তো কত ভালো ছেলে, তার বউ এইরকম? কোনো দিক থেকে কম নাই। তা কোন দুঃখে এমন মেয়েকে নিজের কাঁধে নিল? বিউটি সব শুনেও চুপ করে রইল নিষ্প্রভ দৃষ্টিতে। সবার এত অজস্র কথাতেও ওর মুখে এটি রইল একফালি হাসি। তবে ওর শরীরটা কাঁপছিল কেন যেন। আবারও সেই পুরনো কিছু তিক্ত অভিজ্ঞতা হচ্ছে। ঘুরে ফিরে ওর জীবনে এমন কিছু কথার বান আসি। ওর ভবিতব্য এটা, যতদিন বাঁচতে হবে মানুষের কটু কথা, দয়া, করুণা, যোগ, আফসোসের বাণী, তীব্র কথাঘাতে সবাই এক একবার ওকে জ্যান্ত অবস্থায় মেরে যাবে। এ আর নতুন কি? আহারে, সেটা এমন একটা মেয়ের সঙ্গে সংসার করতে পারবে? আবেগে তো বিষয়টা করেছে, কিন্তু দেখা যাবে কদিন পর এসব আবেগ টাবেগ জানলা দিয়ে পালাবে। দেখা যাইব ছাড়াছাড়ি হইয়া গেছে, মাঝখান থেকে এই মেয়েটার কপাল পুড়বে। তোমরা বউ দেখতে আসছো, দেখবে চলে যাবা। অনেকক্ষণ ধরে তোমাদের আবোল তাবোল কথা শুনছি। প্রতিবেশী বলে যে সব সময় চুপচাপ তোমাদের কথা সহ্য করব ভেবো না। বউ দেখা শেষ, এবার তোমরা আসতে পারো আমার বাড়ি থেকে। এমন সময় সুপ্রিয় সামনে দাঁড়িয়ে বলল, আপনারা সবাই শুনুন, এই যে মেয়েটাকে দেখছেন, ওর নাম বিউটি, আমার বউ। তার মুখের দাগ তার পরিচয় না, সে এখন আমার জীবন সঙ্গিনী, আমার সুখের কারণ। তার চেহারা নিয়ে যারা কথা বলছেন তাদের বলছি, আমি জীবন থাকতে আমার স্ত্রীকে ছাড়ব না। কোনো আবেগে ভেসে গিয়ে তাকে আমি বিয়ে করিনি। কোনো আবেগে ভেসে গিয়ে আমি তাকে বিয়ে করিনি। আর না আমার আবেগের বয়স আছে। অন্যের চেহারা নিয়ে মন্তব্য করার আগে নিজেদের দিকেও একবার তাকান। স্বভাবতই সুপ্রিয় কারোর সঙ্গে এভাবে কথা বলে না, কিন্তু বিউটিকে উদ্দেশ্য করে কথার ফলা আসছিল সেটাই মানতে পারছিল না সুপ্রিয়। কি বেয়াদব তোমার নাতি রমিসা, আমাদের সঙ্গে এইভাবে কথা কইতাছে ক্যা? আমরা তো আর ভুল কিছু বলি নাই। যা চেহারার বহর দেখলাম, কালা হইলেও না হয় মানা যেত, কিন্তু এমন পোড়ামুখী মেয়ের সঙ্গে কি আর সংসার হয়? রমিসা এবার বেজায় চটে গেলেন, থমথমে মুখে বললেন, অনেক হয়েছে, এইবার বের হও আমার বাড়ি থেকে। জীবনে আর এবারের মুখও হবে না তোমরা। তোমরা আমার প্রতিবেশী ভাবতেই ঘেন্না লাগছে। তোমাদের মন মানসিকতা এত দুর্ভিক্ষ। ছি! রাগান্বিত রমিসা খাতুনকে রেগে যেতে দেখে সবাই চুপ হয়ে গেল। কেউ কিছু বলার সাহস পেল না। গ্রামের লোকজন ছিকছিক করতে করতে বেরিয়ে গেল। পুরোটা সময় বিউটি ছিল নিস্তব্ধ, নীরব। ওর এখন ঠিক কীরকম প্রতিক্রিয়া দেখানো উচিত তা বুঝতে পারছে না। সুপ্রিয় দু হাতের আঁচলায় ওর মুখ ধরে বলল, আমরা যদি কালই ফিরে যাই, তুই কি রাগ করবি বিউটি? আমার এসব কথা শুনে অভ্যাস আছে। আমি গ্রামে 7 দিনই থাকবো। ওসব কথা কিছুতেই আমার আনন্দে ভাটা ফেলতে পারবেন না সুপ্রিয় ভাই। তাছাড়া আপনি আছেন তো, আপনি থাকতে বোধহয় আমাকে আর কেউ কিছু বলার সাহস দেখাবে না। রাতে খাওয়া দাওয়ার পর বিউটি সুপ্রিয়র কাছে গিয়ে বলল, তুমি আমাকে এত সম্মান কেন করো সুপ্রিয় ভাই? সবাই তো আমাকে অপমান করছিল, তুমি চুপ থাকলেই পারতে। এখন সবার কাছে তুমি বাজে প্রবণিত হলে। সুপ্রিয় মৃদু হেসে বলল, তুই আমার স্ত্রী, তোর সম্মান রক্ষা আমার দায়িত্ব। তুই কিভাবে ভাবলি আমি চুপ থাকবো? বিউটির চোখ ভিজে গেল। সে বলল, এই গুরু দায়িত্বটা পালন করতে করতে যদি হাঁপিয়ে যাও কখনো? সেই দিনটা কখনোই না আসুক যখন আমি হাঁপিয়ে যাব। আমি দায়িত্ব পালনে অপরাগ নই, বরং যথাযথভাবে দায়িত্ব পালন করাই আমার কাজ। আমি তোমার কাছে শুধুই দায়িত্ব, তাই না সুপ্রিয় ভাই? সুপ্রিয় কিছু না বলে ওর মাথায় একটা টোকা দিল। তিরিক্ষি স্বরে বলল, সব সময় মাথায় আজে বাজে চিন্তা, তাই না? ঘুমা, কাল সকালে গ্রামে একটা চক্কর কাটবো। বিউটি পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করলো। মনে মনে বলল, আমি সবার কাছে কেন শুধুই দায়িত্ব হয়ে থেকে যাই? কেন কেউ আমাকে খুব করে ভালোবাসে না? কেন কেউ আমাকে ভালোবাসায় মুড়িয়ে রাখলো না? আমি কি কখনোই এমন একটা বক্ষ পাবো না যেখানে শান্তিতে দুদণ্ড কাটতে পারবো, একান্তই নিজস্ব হয়ে সেই বুকটা? বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বিউটির ভেতর থেকে। গ্রামের চারপাশ সবুজ ধানক্ষেত আর গাছগাছালিতে ঘেরা। মাটির পথ ধরে হাঁটলে পা ধুলোয় মাখা হয়, আর বাতাসে মাটির ঘ্রাণ অনুভব করা যায়।
পুকুরের পানিতে কচুরি পানার ভেসে থাকা, বাচ্চাদের দাপাদাপি আর বড়দের জাল নিয়ে মাছ ধরা, সবাই যেন জীবনের সরলতা প্রকাশ করে। ভোরের কুয়াশা সরিয়ে যখন রোদ মেলে তখন গ্রামের উঠোনে হাঁস মুরগি ঘুরে বেড়ায়, গাছের ডালে পাখির কিচিরমিচিরের পরিবেশ সজীব হয়ে ওঠে। সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যায়, গাছের ছায়াগুলো লম্বা হয় আর গোয়ালের গরুগুলো ঘরে ফেরে, তখন এক অপূর্ব ধরনের শান্তি ছড়িয়ে পড়ে চারপাশে। গ্রামের রাতও বিশেষ, শহরের কোলাহলহীন অন্ধকারে জাগ জাগ জোনাকি পোকা জ্বলে ওঠে, আকাশে অসংখ্য তারা দেখা যায়। গ্রামের মানুষের সরল হাসি, শস্য ক্ষেতের সরলতা আর পরিবেশের প্রাকৃতিক ছন্দ যেন এক স্বপ্নের দুনিয়া। বিউটি ঘুম থেকে উঠে দেখল জানালা দিয়ে সোনালি রোদ ঢুকে পড়েছে। সে ধীরে ধীরে বিছানা ছাড়ল। সুপ্রিয় ইতিমধ্যেই উঠে গেছে, তাকে বারান্দায় দেখা গেল, হাত পা প্রসারিত করে গ্রামের মিষ্টি বাতাস নিচ্ছে। তার পরনে ব্লু চেকের লুঙ্গি, পোলো টি শার্ট। প্রথম সুপ্রিয়কে বিউটি লুঙ্গি পরতে দেখল। তুমি এত সকালে উঠলে আজ হঠাৎ? গ্রামের সকালের মতো সুন্দর কিছু কি শহরে পাওয়া যায়? চল, তুইও তৈরি হ, আজ সকালটা হাঁটতে বের হব। বিউটি একটু অবাক হয়ে বলল, তুই কখনো তো সকালে হাঁটতে যাওনি, আজ কেন? সুপ্রিয় মৃদু হেসে বলল, কারণ আজ তুই আছিস, তোর সাথে গ্রামটাকে নতুন করে দেখতে ইচ্ছে করছে। ঢং করো না সুপ্রিয় ভাই। ঢং করছি না, আগে তো কখনো গ্রামে আসিসনি, দেখবি কেমন অনুভূতি হয়। মাটির স্যাদো গন্ধ, নতুন ফসলের গন্ধ, সব কিছুতেই কেমন প্রাকৃতিক একটা গন্ধ যা হৃদয় ছুঁয়ে যাবে। বিউটি ক্ষীণ সংকোচে বলল, তুমি এটা পরে যাবে? কি? এই যে লুঙ্গি। তো না মানে, তুমি তো আগে লুঙ্গি পরোনি। গ্রামে আসলে আমি লুঙ্গি পরি। লুঙ্গি পরা যে কতটা আরামের, না পরলে বোঝা যায় না। প্রত্যেকটা ছেলে জানে লুঙ্গি পরার কি মজা। বিউটি ঠোঁট চেপে হেসে বলল, ঘুমের মধ্যে লুঙ্গি ছুটে গেলে? টাইট করে বাঁধা ছুটবে না। সুপ্রিয় গর্ব করে বলল, বিউটির কেমন লজ্জা লজ্জা লাগছে। তবে সুপ্রিয়কে বেশ লাগছে এভাবে। লম্বা চওড়া মানুষ, মেদহীন পেট, পেশিবহুল পুরুষালী হাত, বেশ আকর্ষণীয়। কেন এত আকর্ষণ লাগছে বিউটির? মানুষটা এখন তার জন্য বৈধ সেজন্য? দাঁড়িয়ে থাকবি? কি ভাবিস তুই? কাল থেকে লক্ষ্য করছি হুটহাট চুপ করে কি যেন ভাবিস। কিছু না, তুমি থাকো, আমি বোরকা পরে আসছি। বোরখা পরতে হবে না, ওড়না মাথায় পেঁচিয়ে নে। গ্রামের লোকজন সহজ সরল, কেউ কারোর দিকে সেভাবে তাকায় না, ওদের দৃষ্টিতেও বাজে কিছু নেই। বিউটি কথা বাড়ালো না, মাথায় ওড়না পেঁচিয়ে নিল। রহমান আলী ফজরের নামাজ পড়তে গেছেন আর রমিশা খাতুন তসবিহ পাঠে ব্যস্ত, তাই সুপ্রিয় বিরক্ত করতে চাইল না। সুপ্রিয় আর বিউটি গ্রামের সকালে হাঁটতে বের হলো। সবুজ মাঠ, পাখির ডাকে ভরা প্রকৃতি আর মিষ্টি রোদে মুখরিত চারপাশ। তারা গ্রামের মেঠো পথ ধরে হাঁটছে। চারপাশে ধান ক্ষেত, দূরে সবুজ বন আর মাঝে মাঝে গরুর গাড়ি টেনে নিয়ে যাওয়া এক দুজন কৃষকের দেখা মিলল। সুপ্রিয় বলল, এই দেখ, এই গ্রামের মাটির গন্ধটা থেকে মনে হয় না যেন জীবনের শিকড়ের কথা মনে করিয়ে দেয়? বিউটি এক মনে চারপাশ দেখছিল। সে বলল, হ্যাঁ, এখানে যেন সবকিছু কত সুন্দর, কেমন একটা শান্তি আছে। একটা খালের পাড়ে গিয়ে দাঁড়ালো তারা। চারপাশে পাখির ডাকে মুখরিত হয়ে আছে। কয়েকজন জেলে জাল ফেলে মাছ ধরছে। বিউটি ছোট ছোট বিষয়গুলো কি সুন্দর উপভোগ করছে, মন্ত্রমুগ্ধের ন্যায় সবকিছু অবলোকন করছে। অনেকে স্টিলের মাটির কলস ভর্তি করে পানি নিয়ে যাচ্ছে খাল থেকে। সুপ্রিয় বলল, তুই জানিস ছোটবেলায় আমি এখানে এসে খালের পানিতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতাম, কি সুন্দর ছিল আমার শৈশব। আমার এখনো মনে হয় এই তো সেদিনের ঘটনা, সব কিছুই যেন ঠিক আগের মতোই রয়েছে। বিউটি একটু হাসলো। সুপ্রিয়কে বেশ প্রাণবন্ত লাগছে। বিউটি সুপ্রিয়র কথা বলার ফাঁকে ফাঁকে ওর দিকে তাকাচ্ছিল। সুপ্রিয়র রক্তিম ঠোরজোড়া নেড়ে কথা বলা, মাঝে মধ্যে মিষ্টি হাসি দেওয়া, ছোটবেলার কথা বলার সময় ওর চঞ্চলতা বেশ উপভোগ্য। বিউটির আবারও গলা শুকিয়ে আসার মতো অনুভব হলো। কি আছে মানুষটার ঠোঁটে? কেন তার নজর বারবার আটকে যাচ্ছে? সুপ্রিয় বিউটির সামনে হাত নাড়ালো, বলল, কি ভাবিস? আমি সব কিছু দেখে মুগ্ধ হচ্ছি সুপ্রিয় ভাই। মনে হচ্ছে এখানেই যদি সারা জীবন কাটিয়ে দিতে পারতাম। দেখলি মিলল তো, আমি বলেছিলাম না তোর অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভাই, এমন একটা জায়গায় যদি আমাদের একটা ছোট্ট ঘর হতো, ভালো হতো না? আমি নদীর পানি ভরিয়ে আনতাম কলসিতে করে, বাড়ির সামনে সুন্দর একটা বাগান হতো সবজির। তুমি সবজি নিয়ে
হাটে বেচে আসতে, আমি আমাদের সবজি বাগান থেকে সবজি নিয়ে রান্না করতাম, তুমি তৃপ্তি করে খেতে। ব্যাপারটা কতটা নস্টালজিক হতো, তাই না সুপ্রিয় ভাই? সুপ্রিয়র মাথায় টোকা দিল, বলল, অনেক ভেবে ফেলেছিস। কত ভাবিস তুই? তুমি ছোটবেলায় আর কি কি করতে? আমার শুনতে ভালো লাগছে, বলবে? আমি ছোটবেলায় কি পরিমাণ দুষ্ট ছিলাম তোর ভাবনার বাহিরে। নানার সঙ্গে হাটে যেতাম, বড়শি দিয়ে মাছ ধরতাম বিকেল হলেই। ফুটবল, হাডুডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌসি, আরও কত রকমের খেলা। কেউ আমাকে টেক্কা দিতে পারতো না। আবার পাড়ায় ছোট ছোট ছেলে মেয়েদের মারতাম খেলায় না নিলে। ওই যে কেউ আমার সঙ্গে পারতো না বলে আমাকে খেলায় দিত না। কোনো মেয়ের লম্বা চুল দেখলে ওর চুল সিঁথির মাঝখান থেকে লম্বা করে কামিয়ে দিতাম ব্লেড দিয়ে। কী পরিমাণ অস্বাভাবিক কাজকর্ম করেছি ভাবলেও এখন শরীরে কাঁটা দিয়ে ওঠে। কোথায় হারালো সেই শৈশব? বিউটি শব্দ করে হেসে ফেলল। সুপ্রিয় হাসির দিকে তাকালো অল্প এবং তাকিয়ে রইল। বিউটি বলল, তোমার মতো শান্ত মানুষ কিনা ছোটবেলায় এত দুষ্টু ছিলে, কল্পনাই করা যায়। গ্রামের কয়েকজন মহিলা রাস্তার পাশেই দাঁড়িয়ে গল্প করছিল। তারা হঠাৎ বিউটিকে দেখে বলল, ওটা সুপ্রিয় আর ওর বউ না? কাল যে দেখে এলাম, ওর মুখটা একপাশে পোড়া। আমরা বলেছিলাম বলে সে কি দাপট দেখালো সুপ্রিয়। বিউটি শুনে থমকালো, খানিকটা ভয় পেল। সুপ্রিয়র যথেষ্ট সুদর্শন। সুপ্রিয় কি সত্যি সারা জীবন ওর পাশে থাকবে? ভাবতেই কেমন চোখ ঝাপসা হলো। সে পলক ঝাপড়ে নিজেকে স্বাভাবিক করল। তার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেছে, তা সুপ্রিয়র নজর এড়ায়নি। সুপ্রিয় বিউটির হাত চেপে ধরল। বিউটি ওর দিকে তাকালে কিঞ্চিত ভ্রুকুটি করে বলল, তুই এসব কথায় পাত্তা দিচ্ছিস কেন? তারা তো তোকে ভেতর থেকে জানে না। তোকে একবার কেউ ভেতর থেকে জানলে কেউ এমনভাবে বলতো না। বিউটি চোখ নামিয়ে নিল, বুকের কাছে হাত ভাঁজ করে সামনে নদীর পানির দিকে দৃষ্টি নিবেশ করে বলল, সবাই তো ভুল করে কিছু বলে না সুপ্রিয় ভাই। ইউ ডিজার্ভ বেটার, নো বেস্ট। আমি তো সত্যিই তোমার সঙ্গে যাই না। আমি তো এইসব কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু তুমি আমার জন্য কত রকমের কথা শুনছো জানো। মাঝে মাঝে খারাপ খুব লাগে মানুষের কথা। কি করব বলো, আমি তো মানুষ, তাই না? একবার, দুবার, তিনবার ফেলে দেওয়া গেলেও চতুর্থবার তো খারাপ লাগবেই। সুপ্রিয় ওর কাছে এসে আবার ওর বিউটির হাতটা শক্ত করে ধরল। সহাস্যে বলল, তুই হয়তো ভাবিস আমি তোকে সারা জীবন আগলে রাখতে পারবো না, তাই না? কিন্তু বিশ্বাস কর, তুই যেমন আছিস তেমনটাই বেস্ট। অনেক সুন্দরী মেয়ে আমি দেখেছি যারা সুন্দর হলেও তাদের চরিত্র সুন্দর হয় না। সব সুন্দরীদের কথা বলছি না, অধিকাংশ সুন্দরীকেই দেখা যায়। শুধু সৌন্দর্যই যদি আমার কাছে প্রাধান্য পেত তবে অনেকগুলো গার্লফ্রেন্ড থাকতো আমার। বিউটি সরু চোখে তাকিয়ে বলল, তুমি একটাও প্রেম করনি? সুপ্রিয় হেসে বলল, কেন তোর বিশ্বাস হচ্ছে না? সুপ্রিয় গোমরা মুখে অন্যদিকে ফিরল। বিউটি ঠোঁট কামড়ে হাসল, বলল, সাঁকো পার হয়ে ওপাশে যাব, দেখো কি সুন্দর সবুজে ঘেরা সব। সুপ্রিয় মুখ গোমরা করেই খালের উপর দিয়ে বাঁশের সাঁকোটা পার করল। সে বিউটির হাত ধরে পার করালো। ওপারে গিয়ে সুপ্রিয় একটা পাথর তুলে পানিতে ছুঁড়ল। ব্যাঙ লাফানোর মতো করে ঢেউ ওঠার দৃশ্য ফুটল। বিউটি চমকপ্রদ হয়ে সেই দৃশ্য দেখল। সুপ্রিয় বিউটির খুশি দেখে বলল, মানুষের কথা ততক্ষণই তোর ওপর প্রভাব ফেলবে যতক্ষণ তুই সেটা নিয়ে ভাববি। বিউটি একটু চুপ থেকে বলল, তাহলে কি আমাকে সব বিষয়ে উদাসীন হতে হবে? কারোর কথা মনে রাখবো না? না রে পাগলি, শুধু ভালো কথা মনে রাখবি যা তোর জন্য উপকারে আসবে, মন খারাপ দূর করবে, ভালো স্মৃতি দেবে, যা আগলে রাখা যায়। আর যা কিছু খারাপ সেগুলো বাতাসে উড়িয়ে দিবি। চলো ফিরে যাই, নানু দুশ্চিন্তা করবে। চল। বিউটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় লক্ষ্য করল অপর পাশ থেকেও একটা যুবক আসে। তার পরনেও লুঙ্গি। যেহেতু একটা বাঁশ দিয়ে সাঁকোটা তৈরি, সেহেতু একজন করেই যেতে হবে। দুজন একসঙ্গে যাওয়া আসা করা সম্ভব নয়। অগত্যা বিউটি ফিরে আসতে নিলে সুপ্রিয় হাঁক ছেড়ে বলল, বিউটি হাঁটতে থাক। তারপর অপর পাশের ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, আমার বউ আগে পারে যাবে, পরে তুই আসবি বেটা। বিউটি ঘাড় ঘুরিয়ে সুপ্রিয়কে দেখল যে এই মুহূর্তে কোমরে হাত দিয়ে হাসে। বিউটি ফিরে আসতে নিলে সুপ্রিয় গিয়ে সাঁকোর উপর দাঁড়িয়ে পথ রোধ করল। বলল, স্বামীর কথা শুনতে হয় বউ। সুপ্রিয়র মুখ থেকে বারবার বউ শব্দটা শুনে যেন নাজেহাল অবস্থা বিউটির।
সুপ্রিয় একটু আগে লোকটাকে তুই সম্বোধন করলো, তবে কি সে চেনে লোকটাকে? হঠাৎই সাঁকোটা নড়ে উঠল। বিউটি তাকিয়ে দেখলো অপর পাশের ব্যক্তিটির দাঁত বের করে হেসে হাত আর পা দিয়ে সাঁকোটা নাড়াচ্ছে। এতে করে বিউটি নিজেও তাল হারাচ্ছে। সুপ্রিয় দাঁত খিটমিট করে বলল, শালা, আমার বউ যদি পানিতে পড়েছে তোর যে কি দশা করব। কথাটা শুনে সাঁকো নাড়ানো আরও জোরালো হলো। ব্যালেন্স হারিয়ে সুপ্রিয় ধপাস করে পানিতে পড়ল। ঘটনাটা এতটাই দ্রুত ঘটেছে যে বিউটি সুপ্রিয়কে ধরতে পারল না। নিজেকে পড়া থেকে বাঁচাতে শক্ত করে চেপে ধরেছিল বাঁশ। নুহাইশা, আজকে তোরে পাই শুধু। বিউটি সাঁকো থেকে নেমে এলো। নুহা সেটি এপাশে এলো, খিলখিল করে হেসে বলল, কি কেমন দিলাম? কথা ছিল বিয়ের দাওয়াত দিবি, কিন্তু একা একা বিয়ে করে বসে আছিস, এটা তো শাস্তি। বিউটি তাজ্জব বনে খানিক দাঁড়িয়ে থেকে বলল, উঠে এসো সুপ্রিয় ভাই, ঠান্ডা লাগবে তো। উঠতে পারবো না। ওমা, কেন? বলা যাবে না। বলবে তুমি? সুপ্রিয় কটমট করে তাকিয়ে বলল, অন্ধ তুই? দেখিস না আমার লুঙ্গি বাঁশের কঞ্চিতে আটকে আছে, পারলে ওটা দে। নুহাস বিউটির পাশে দাঁড়িয়ে হো হো করে হেসে যাচ্ছে। বিউটি কিং কর্তব্য বিমূঢ় হয়ে একবার ঝুলে থাকা লুঙ্গি তো আরেকবার সুপ্রিয়র দিকে তাকাচ্ছে। সুপ্রিয়র কথা মতো বিউটি লুঙ্গি ছাড়াতে গিয়ে ঘটল আরেক বিপত্তি। কঞ্চির সঙ্গে এমনভাবে লুঙ্গিটা আটকেছে যে একটু অসাবধানতা আর বেকায়দায় পড়ে বিউটিও ধপাস করে পানিতে পড়ে গেল। এদিকে বিউটি সাঁতার জানে না, পানিতে পড়েই হাবুডুবু খেতে লাগলো। সুপ্রিয় কপাল চাপড়ে বিউটির হাবুডুবু খাওয়ার দৃশ্যের দিকে হতাশ হয়ে তাকিয়ে দেখতে লাগলো। কড়মড় করে বলল, গলা সমান পানিতে তুই ডুববি না, সোজা হয়ে দাঁড়া। বিউটির সে কথা কানে গেল না। দু হাত দিয়ে পানিতে দাপাদাপি করতে লাগলো। একবার মাথা ভেসে উঠছিল তো আরেকবার পানির নিচে তলিয়ে যাচ্ছিল। সেই ওঠানামার ফাঁকে ফাঁকে বিউটি হেল্প চেঁচিয়ে বলল, বাঁচাও সুপ্রিয় ভাই, মরে যাচ্ছি আমি। সুপ্রিয় চর মতো উচ্চারণ করে এগিয়ে গিয়ে বিউটিকে চেপে ধরল বুকের সঙ্গে। ভরসা পেয়ে বিউটি সুপ্রিয়র গলা জড়িয়ে ধরল। হাঁপাতে হাঁপাতে বলল, দেখছো ডুবে যাচ্ছি, আমাকে না রাগ ছাড়ছো? গলা পানিতে কে ডুবে গর্ধব? ওদের দুজনের হাবুডুবু খেতে দেখে নুহাস যেন আরও মজা পেল। নুহাসকে বেকুবের মতো হাসতে দেখে সুপ্রিয় ভর্ষ করে দেবে সেভাবে তাকালো। বিউটি তখনও ভয়ে সুপ্রিয়র গলা ছাড়েনি, ওর সঙ্গে চিপকে রইল। ভয়ে ওর কোনো দিকে নজর নেই। সুপ্রিয়র সঙ্গে বিউটির দিকে তাকালো। তীর তীর করে কাঁপছে বিউটির দু ঠোঁট। ওর মুখের দিকে সুপ্রিয় বোধহয় প্রথমবারের মতো তাকালো ভালোভাবে। ওর গোলাপি ঠোঁটটা যেন ওর বাম পাশের পোড়া দাগের কাছে ফিকে লাগছে। বিউটি কাঁপতে কাঁপতে বলল, আমার ঠান্ডা লাগছে সুপ্রিয় ভাই। সুপ্রিয় কিছু বলতে পারল না। বিউটি তখন অনুভব করলো সুপ্রিয়র হাত ওর কোমর চেপে ধরে আছে। সারা শরীরে শিরশির করে উঠল ওর। মুহূর্তের মধ্যে হাঁসফাঁস করতে লাগলো। ভেতরটা অজানা অনুভূতিতে তীব্র থেকে তীব্র হচ্ছিল সেই অনুভূতি। সুপ্রিয়র ভেজা অস্ত্রদ্বয় অল্প ফাঁকা হয়ে আছে। একটু ঠান্ডায় কম্বনরত বিউটির হঠাৎই মনে হলো ওর গরম লাগছে। পা থেকে মাথা অবধি অদ্ভুত এক শিহরণ, শরীর মন চরমরে হয়ে যাচ্ছে। পেটের ভিতর অদৃশ্য প্রজাপতিরা ওড়াউড়ি শুরু করেছে যেন। তলপেটে কামড়ে ধরার মতো সেই অনুভূতি সহ্য হলো না ওর। সুপ্রিয়র গলা ছেড়ে দিয়ে ওর পেছনে গিয়ে নিজেকে আড়াল করল। সম্বিত ফিরল সুপ্রিয়র। নুহাস বলল, বাহ কিয়া সিন হে, ক্যারি অন ক্যারি অন। বিউটি কেবলই অসহায় ও অপ্রকৃতিস্থ হয়ে দাঁড়িয়ে রইল সুপ্রিয়র সৌষ্ঠব দেহের আড়ালে। নুহাস হাসতে হাসতে বলল, বইয়ের সামনে কি অবস্থা করে ছাড়লাম তোর, দেখ এখন ভাব তুই উঠবি কিভাবে? যদি লুঙ্গিটা না দেই, সারা বেলা কি এভাবেই পানিতে দাঁড়িয়ে থাকবি? বিউটি কি বলবে বুঝতে পারল না। এভাবে দুটো মানুষ ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকবে, ব্যাপারটা কেমন না? তারপর এরকম সিচুয়েশন। সুপ্রিয় পানিতে ভেসে ভেসে গলা উঁচিয়ে বলল, তোকে একবার হাতের কাছে পেয়ে নেই। বিউটি পাশ থেকে বলল, আমাকে আগে ওঠাও, আমার ভয় করছে, মনে হচ্ছে পায়ের মধ্যে কেঁচো সব ঢুকে যাচ্ছে। এক পাও নড়বি না তুই, তুইও দাঁড়িয়ে থাকবি। এটা তোর গর্ধব পোনার শাস্তি। প্রয়োজনে তুইও পানিতে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ আমি থাকবো। বিউটি অসহায় মুখ করে সুপ্রিয়র দিকে তাকালো। সুপ্রিয় এক দৃষ্টিতে তাকিয়ে বলল, নুহাস, ভালোই ভালোই লুঙ্গিটা চালান কর, না হলে কপালে তোর অনেক দুর্ভোগ আছে, কেউ বাঁচাতে পারবে না তোকে। নুহাস আরেক দফা হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, ভাবি
আপনার হাজবেন্ডের এই অবস্থা দেখে ভয় পাবেন না। ও বরাবরই লজ্জার ডিপার্টমেন্টে জিরো। বিউটি একদিকে সুপ্রিয়র অস্বস্তি, আরেকদিকে নুহাসের ঠাট্টা দেখে ইতস্তত ভাবে বলল, তুমিই তো বললে লুঙ্গি খুলবে না, তুমি টাইট করে বেঁধেছো, তাহলে এখন লুঙ্গিটা ওখানে কি করছে? আমি তো আর পানিতে থাকতে পারবো না, আমি বরং উঠে যাচ্ছি, পরে তুমি এসো। সুপ্রিয় রাগে ফেটে পড়তে পড়তে বলল, নুহাস, একটা কাজ করবি, তুই আমার লুঙ্গিটা বাস থেকে ছাড়িয়ে দে। সে কাজ আমার দ্বারা হবে না। ভাবিকে আবার পাঠা, উনি তো নববধূ, দায়িত্ব নিয়ে এসে সাহায্য করুক নতুন জামাইকে। বিউটি এবার রাগী গলায় সুপ্রিয়কে উদ্দেশ্য করে বলল, তোমার লুঙ্গি উদ্ধার করতে গিয়ে আজ আমার এই অবস্থা। আর যদি কখনো লুঙ্গি নামক প্লাজো পরেছো, দেখে নেব। আর একটা কথা বললে পানিতেই ডুবিয়ে মারবো তোকে। বিউটি পেছন থেকে ওর কাঁধে হাত চেপে রাখলো। সুপ্রিয়কে বিশ্বাস নেই। সুপ্রিয় আবারও দাঁত খিটমিট করে বলল, তুই লুঙ্গি দিবি নাকি আমি এভাবে উঠে আসবো? বিউটি চেঁচিয়ে বলল, না। সুপ্রিয় বিউটির চিৎকারে ওকে ধাক্কা দিল রেগে। সুপ্রিয় ধাক্কা দেওয়ার সঙ্গে বিউটি নিজেকে বাঁচাতে না বুঝে সুপ্রিয়র পায়ের জায়গায় পায়ের নিচে কিছু একটা চেপে ধরল। চোখ মুখ বিকৃত করে বিউটির দিকে তাকালো সুপ্রিয়। ওর শক্ত চোখ মুখ অথচ করুণ চোখে ব্যথা সহ্য করল। দু হাতে টেনে তুলল বিউটিকে। বিউটির তখনও বোধগম্য হয়নি সে আসলে কি চেপে ধরেছিল। যখন বুঝলো ভয়ে ততস্থ হয়ে আবারও সুপ্রিয়র পেছনে গিয়ে টি শার্ট চেপে ধরে দাঁড়ালো। মনে মনে নিজেকে হাজারখানেক গালি দিল সে। সুপ্রিয় এবারে তর্জন গর্জন করে বলল, তুই কি লুঙ্গি দিবি নাকি না? নুহাস বুঝলো এ পর্যায়ে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সে হাত উঁচিয়ে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি। তুই চিল কর সুপ্রিয়, এক্ষুনি দিচ্ছি। সে সাঁকোতে উঠে সুপ্রিয়র লুঙ্গিটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তখনই সুপ্রিয় ফোঁস করে বলল, এই সাবধানে ধর, বেশি টানাটানি করবি না, ছিঁড়ে গেলে সর্বনাশ হবে। নুহাস খেকিয়ে বলল, আমি কি তোর মতো বেঈমান? বন্ধুকে বিয়েতে দাওয়াত না দিয়ে একাই বিয়ে করে ফেলবো? শালা স্বার্থপর। শেষমেশ লুঙ্গি ছাড়ানোর পর সুপ্রিয়কে লুঙ্গিটা দিল। সুপ্রিয় লুঙ্গি পরে বিউটিকে টেনে তুলে ধীরে ধীরে পানির উপরে উঠে এলো। ভেজা শরীর আর গায়ে লেগে থাকা কাদা মাটি নিয়ে সে বিউটিকে আড়াল করল। বিউটি সুপ্রিয়র পেছনে দাঁড়িয়ে রইল। ভীষণ লজ্জা আর আড়ষ্টতায় জমে গেল যেন। সুপ্রিয় রেগে মেগে এলো পাথারি নুহাসকে ঘুষি দিল। তারপর নুহাসের কলার চেপে ধরে বলল, আমার বউয়ের সামনে তুই এই হাল করলি তো? দেখিস তোর বউয়ের সামনে তোর কি অবস্থা করি, এর চাইতে শোচনীয় অবস্থা করব। বিউটি সুপ্রিয়কে সর্বশক্তি দিয়ে টেনে তুলে নিজেকে ওর পেছনে আড়াল করে বলল, নড়ো না সুপ্রিয় ভাই, আমি এভাবে তোমার বন্ধুর সামনে থাকতে পারবো না, সম্পূর্ণ ভেজা আমি। সুপ্রিয় বুঝলো বিউটির কথা, ওকে আড়ালে রেখেই বলল, আমার বউয়ের জন্য বেঁচে গেলি। নুহাস নিজের শরীর ঝাড়তে ঝাড়তে হেসে কুটিপুটি হয়ে বলল, এই টিপটা কিন্তু দারুণ ছিল। সাকু পার হওয়ার সময় তোর লুঙ্গি গেল আকাশে। বিউটি এবার মনে মনে বলল, সত্যি এই আজকের দিন কখনোই ভুলবো না। সকালে সূর্যটা তার প্রথম আলো ছড়িয়ে দিয়েছে। নদীর পাড়ে বয়ে চলা ঠান্ডা হাওয়ায় কাশফুলগুলো যেন দোল খাচ্ছে। এমন মুহূর্তে মারিয়াম মিনহাসকে উদ্দেশ্য করে বলল, আপনি কি সবসময় মুখ গোমরা করেই থাকেন স্যার? কেন? মুখ গোমরা করে রাখলে গ্রামের সৌন্দর্যই তো উপভোগ করতে পারবেন না। মিনহাস চোখ তুলে তাকালো না, শুধু গম্ভীরভাবে বলল, আমি এখানে সৌন্দর্য দেখতে আসিনি, কাজের জন্য এসেছি। মারিয়াম বিরক্ত হয়ে ঠাস ঠাস করে বলল, আপনার মতো গভীর লোক কেন ছুটি কাটাতে আসে সেটাই বোধগম্য হয় না। মিনহাস এবার একটু তাকালো, বলল, মিস মারিয়াম, আপনার বোধহয় জানা নেই, নুহাস আমাকে জোর করে এনেছে। মারিয়াম ঠোঁট উল্টে বলল, ভাই আপনাকে জোর করলো আর আপনি চলে এলেন, আশ্চর্য। আমি আসাতে আপনি বিরক্ত, আর আপনার এত এত কথাতে আমি বিরক্ত? একটু চুপ করে থাকুন। আপনি আসাতে মোটেই আমি বিরক্ত না, বরং আমি তো। আপনি তো কি? কিছু না, চলুন, আমি আর কথা বলছি না। কথোপকথনের মধ্যেই তারা নদীর পাড়ে এসে পৌঁছালো। দূর থেকে নুহাসের হাসি শোনা যাচ্ছে। মারিয়াম জিজ্ঞেস করল, এটা তো ভাইয়ার হাসি, আপনার কি মনে হয় সে কি নিয়ে এত হাসছে? মিনহাস কেবল কাজ ঝাঁকালো। তাদের সামনে তখন নুহাস, সুপ্রিয় আর বিউটি দাঁড়িয়েছিল। তবে মিনহাজের চোখ গিয়ে আটকালো বিউটির মুখে। মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল মিনহাস।
ওর পা থেমে গেছে ততক্ষণে। ওর মনে হচ্ছে আর এক পাও সামনে বাড়ানোর শক্তি নেই। বিয়ে ভেঙে যাওয়ার আজ প্রায় মাস 2 পর বিউটিকে দেখল। মেয়েটা ওভাবে সুপ্রিয়র আড়লে কেন? ওরা সাঁকো পার হয়ে এপারে এসে দাঁড়াতেই দেখল মিনহাজ দাঁড়িয়ে। নুহাস সৌজন্যমূলক হেসে এগিয়ে এসে বলল, আরে বস, আপনি এখানে? তোর বসের নাকি বিরক্ত লাগছে, তাই তাকে নিয়ে হাঁটতে বের হয়েছি। তুই ছিলি না বলে আমাকেই আসতে হয়েছে। এবার টাকা ছাড়। কিসের টাকা? সর, একটা দিব। আমি যত কদম হেঁটে তোর বসকে নিয়ে এসেছি ঠিক ততগুলো টাকা ছাড়বি। থাপড়ে বাদরামু সারাবো, সর সামনে থেকে। মিনহাজের কোনো দিকে নজর নেই। ও অপলক বিউটির দিকে তাকিয়ে আছে। বিউটিও ততক্ষণে মিনহাজকে দেখেছে। সে আরও সংকুচিত হয়ে গেল মিনহাজকে দেখে। এখানে মিনহাজ কি করছে? মিনহাজ বিউটিকে পরখ করল। মেয়েটার নাকে সোনার নাকফুলটা জলজল করে চলছে সূর্যের আলোয়। এমন একটা মুখ যার ছায়া এতদিন তার হৃদয়ের কোণে পাথরের মতো আটকে ছিল। তার হাত পা অবশ হয়ে এলো। তার মনে হলো সে ভুল জায়গায় এসেছে। বস, আপনার আসতে কষ্ট হয়নি তো? না। কাট কাট কণ্ঠে জবাব দিল মিনহাজ। মিনহাজের আনমনে দেওয়া জবাবে নুহাস মিষ্টি করে হাসল। মিনহাজ ধাতস্থ হতে না হতেই খেয়াল করল বিউটির পায়ের অংশ ভেজা। সূক্ষ্মভাবে পরখ করতেই কিছু একটা আঁচ করে নিজের পরনের কোট খুলে সামনে এগিয়ে দিল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, এটা গায়ে জড়িয়ে নিন আরনাজ। ঠিক কতদিন পর নিজের আসল নামটা বিউটি শুনল। মিনহাজ আর ওর ভাবি ব্যতীত কেউ ওকে এই নামে ডাকে না, এমনকি সুপ্রিয়ও না। বিউটি ফ্যাল করে তাকালো মিনহাজের পানে। তবে সুপ্রিয়র বিষয়টি ভালো লাগলো না। 2 হাত মুষ্টিবদ্ধ করে নিল। চোয়াল শক্ত হয়ে গেল ওর। বিউটি নিজের কথা ভেবে কোটটা হাতে নিল। গায়ে জড়াতে জড়াতে ভাবল, লোকটা আমাকে ভালোভাবে না দেখে বুঝে ফেললো আমার শরীর ভেজা। পরক্ষণে সুপ্রিয় নিজেকে সামলে বলল, আপনি এই গ্রামে? মিনহাজের গলা ভারী হয়ে গেল। কেবল বলল, এই তো একটু বেড়াতে আসা। সুপ্রিয় তার স্বাভাবিক ভঙ্গিতে হাসি দিয়ে বলল, ও আচ্ছা। নুহাস বলল, আপনারা একে অপরকে চিনেন বস? মিনহাজ মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। বিউটি গার্ড হয়ে সুপ্রিয়র পেছন থেকে বেরিয়ে এলো। সুপ্রিয়র মুখের চেহারা মুহূর্তে গম্ভীর হয়ে গেল। তার চোখে যেন অদৃশ্য বিদ্যুৎ খেলা করছে। বিউটি জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে স্বাভাবিক করতে চাইল। ছোট করে বলল, কোটটার জন্য ধন্যবাদ, বাসায় গিয়ে এটা পাঠিয়ে দেব। মিনহাজ হালকা হাসল। সুপ্রিয়র সেই হাসি যেন সহ্য হলো না। তার মুখাবয়বে একরকম ঈর্ষার ছাপ স্পষ্ট। বিউটি আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই মিনহাজ বিষণ্ণ কণ্ঠে বলল, আপনি এখানে কার বাসায় এসেছেন? বিউটি নরম গলায় বলল, সুপ্রিয় ভাইয়ের নানা বাড়িতে। মিনহাজ কিছুক্ষণ চুপ থেকে মাটির দিকে তাকিয়ে শুধালো, হঠাৎই ওনার নানার বাড়িতে কেন? এমনি তো না, বিউটি আমার সঙ্গে গ্রামের 7 দিনের হানিমুনে এসেছে। হোয়াট? কি বললেন? আপনার সঙ্গে মানে? মারিয়াম বিউটির দিকে তাকিয়ে আছে। কেন যেন বিউটিকে ওর সহ্য হচ্ছে না। সুপ্রিয় বিউটির হাত ধরে বিউটিকে নিজের পেছনে আড়াল করতে করতে বলল, আমার বউ আমার সঙ্গে আসবে না তো কি আপনার সঙ্গে আসবে? বিস্ময় মিনহাজ যেন জমে গেল। বউ মানে? মিনহাজ অস্পষ্টে বলে উঠল, বউ মানে? সুপ্রিয় কপট রাগে বলল, বউ মানে বউ। আমার আর বিউটির বিয়ে হয়েছে যেদিন আপনি ওকে রিজেক্ট করে চলে এসেছিলেন। ওকে অসহায় করে বিয়ের মণ্ডপে ছেড়ে আসার কথা নিশ্চয়ই ভুলে যাননি মিস্টার মিনহাজ আহমেদ। মিনহাজের মনে হলো ওর বুকের ওপর কেউ মন পাথর চাপিয়ে দিয়েছে। বুকের ভেতরটা কেমন চিনচিন ব্যথা করছে। দগদগে ক্ষত নিয়ে নিষ্প্রাণ বিষণ্ণ চোখে বিউটির দিকে তাকিয়ে বুকে হাত চেপে গড়িয়ে পড়ল মাটিতে। মিনহাজের যখন জ্ঞান ফিরল তখন বেলা গড়িয়ে দুপুর 12টা। পিটপিট করে চোখ খুলে বোঝার চেষ্টা করলো ও এখন কোথায় আছে। মস্তিষ্কে সূক্ষ্ম চাপ অনুভব করল। মাথায় হাত রেখে উঠতে নিলে তড়িঘড়ি করে একজন মিষ্টি স্বরে মেয়ে রিনরিনে আওয়াজে শোধালো, আরে উঠবেন না স্যার, আপনার শরীর ঠিক নেই। মিনহাজ কোনো রকমে বলল, আপনি হাসপাতালে, আপনি প্লিজ শুয়ে পড়ুন, ওঠার চেষ্টা করবেন না, স্যালাইন চলছে, এখনও শেষ হয়নি। নার্সটির কথা শুনল না মিনহাজ। জোরপূর্বক উঠতে নিলে একটা হাত ওকে বাধা দিয়ে শুইয়ে দিল। শাসনের সুরে বলল, একদম উঠবেন না, শুয়ে পড়ুন। মিনহাজ তাকালো সামনের নাইটির দিকে। বিউটি নিষ্পলক চোখে তাকিয়ে আছে মিনহাজের দিকে।
মিনহাজের একটু সময় লাগলো ঘটনা মনে করতে। তখন আকস্মিকভাবে বিউটির বিয়ের খবরটা শোনার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। মস্তিষ্কে কথাটা ধারণ করার জোরপূর্বক চেষ্টা চালাতে চেয়েও স্থির থাকা সম্ভব হয়নি। বক্ষে সূক্ষ্ম ব্যথার চাপ প্রয়োগ হয়ে তৎক্ষণাৎ জ্ঞান হারায়। মিনি হার্ট অ্যাটাক হয়েছে, মিনহাজ বিউটির জন্য অসুস্থ হয়েছে, এই বিষয়টা থেকে অপরাধবোধও হসপিটালে এখনও রয়ে গেছে। গ্রামে এই একটাই হাসপাতাল ভালো, প্রাইভেট হসপিটাল। যেহেতু মফস্বল গ্রাম, প্রায় সব সুবিধাই আছে, অনেক ভালো না হলেও ভালো মোটামুটি সব কিছু। সুপ্রিয় বিউটির মুখ দেখে তখনই বলেছিল, তুই কি যেতে চাস মিনহাজের সঙ্গে? বিউটি শুধু সুপ্রিয়র দিকে অশ্রুসিক্ত নয়নি তাকায়। সে তাকানোর সঙ্গে সঙ্গে বুঝে ফেলে সুপ্রিয় বিউটি কি চাইছে। তৎক্ষণাৎ মিনহাজের সঙ্গে ওরাও হসপিটাল চলে আসে। আর জ্ঞান ফিরতেই বিউটি প্রথমে আসে দেখা করতে। নুহাস আর মারিয়াম বাইরে অপেক্ষা করছে, আর সুপ্রিয় দাঁড়িয়ে নখ কাটছে। ওর ভেতরে আটকে রাখা দম যেন একেবারে বন্ধ হয়ে যাবে। হাঁসফাঁস করছে রীতিমতো সে। এই অস্থিরতা কেন তা সুপ্রিয় একদমই বুঝতে পারছে না তা নয়, একটা অজানা ভয় ভেতরে জেঁকে বসেছে। ভয়টা বিউটিকে ঘিরে। বিউটি কিছু বলবে তার পূর্বেই মারিয়াম এলো দরজা ঠেলে। কিছুটা বিরক্তি নিয়ে বলল, আপনি বাইরে যান, আপনার স্বামী অপেক্ষা করছে বাড়ি যাবে বলে। বিউটি তাকালো মারিয়ামের দিকে। শ্যামলা ছিমছাম গরনের একটা মেয়ে, ভীষণ স্নিগ্ধ এক মুখাবয়ব। এই মুহূর্তে মেয়েটার বিরক্ত ভরা মুখটাও যেন জ্যোতি ছড়াচ্ছে। দেখতে ভালো লাগছে ওকে। বিউটি মিনহাজের উদ্দেশ্যে বলল, তো বন্ধুরা, আজকের গল্পটিতে লুঙ্গির কাহিনী কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে আসতেছি, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন।